সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জিন্নাত তারা যশোয়া। ২৪-এর গণ অভ্যুত্থানকালে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা সহ অন্য নেতাদের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিচার সম্পন্ন হওয়ার পূর্ব পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে সরকার। গণহত্যার দায়ে দলের বিচার প্রক্রিয়াও এগিয়ে যাচ্ছে। প্রসঙ্গ টেনে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি প্রশ্ন করেন, ৭১-এর গণহত্যাকারীদের বিচার হবে না কেন? তারা একপাক্ষিক বিচারের পক্ষে নন। এদিকে নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জোট গঠনের তোড়জোড় শুরু হয়েছে ইতিমধ্যেই। সমকালীন রাজনীতির নানা প্রসঙ্গ নিয়ে আজকে সম্পাদকীয় গণহত্যার বিচার, আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ, শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক, আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব, এবং মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। ভোট প্রতিহতের চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইসির। অন্তর্ভুক্তিমূলক করা নিয়ে বিদেশি চাপে নেই সরকার। বদলি পদায়নের দুর্নীতি হলে ছাড় নয়। ধর্মের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে একটি মহল, অভিযোগ বিএনপির। সুষ্ঠু নির্বাচন ও সবার ভোটাধিকার নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ। শেখ হাসিনা কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। জারি হচ্ছে ইন্টারপোলের রেড নোটিশ। ভল্টে পাওয়া ৮৩২ ভরি স্বর্ণ বৈধ কিনা যাচাই বাছাইয়ে দুদক। ১৬ ঘণ্টার আগুনে পুড়ে ছাই ১৫০০ বসতঘর ও দোকানপাট। গায়ের কাপড় ছাড়া নেই কিছুই। মানবিক সংকটে করাইল বস্তিবাসী। কারণ খতিয়ে দেখছে তদন্ত কমিটি। এবং টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার প্রতিবাদ শ্রমিক কর্মচারীদের। চট্টগ্রাম বন্দরের প্রবেশ পথ অবরোধ করে বিক্ষোভ। সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান। দর্শক, দেখছিলাম প্রধান শিরোনামগুলো, যাচ্ছে আলোচনায়। আপনাদের তিনজনকে আরও একবার স্বাগত। আজকের সম্পাদকীয়তে একটু মাঝখান থেকে শুরু করতে চাই। আব্দুল নূর তুষার, আপনাকে দিয়ে। আমাদের শুরুতে যেমনটা আমাদের দেখছিলেন, আমরা বলছিলাম যে গণ অভ্যুত্থানকালে হাসিনা সরকারের আওয়ামী লীগের যেই অন্যায়, সেই কারণে তাদের বিচার প্রক্রিয়া অনেকটা এগিয়ে যাচ্ছে। এই প্রসঙ্গ টেনে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে তাহলে ৭১-এর গণহত্যাকারীদের বিচার হবে না কেন? আমরা ২৪-এর গণহত্যার জন্য যেমন দল হিসেবে আওয়ামী লীগের বিচার চাই, ৭১-এর গণহত্যায় সম্পৃক্ত সব দলের বিচারও চাই। আমরা একপাক্ষিক হতে পারবো না। এই মন্তব্যকে কিভাবে দেখেন? একপাক্ষিক বিচার নাকি সবার বিচার হওয়া উচিত, কিভাবে মনে করেন? তার বক্তব্যটা এমন হয়ে গেছে যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। এই যে ট্রাইব্যুনাল, এটা তো তৈরি হয়েছিল ৭১-এর গণহত্যাকারীদের বিচারের জন্য। ফলে আবার নতুন করে উনি যদি চান যে আবারও এখানে ৭১-এর গণহত্যাকারীদের বিচার হবে, তাহলে দল হিসেবে তাদের আগেই দাবি জানানো উচিত ছিল। এখন এটা বললে আসলে খুব একটা কার্যকর হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। আর এই যে দাবিটা এখন তোলা হয়েছে, আমার কাছে মনে হয় যে এই সর্বব্যাপী দৃষ্টিভঙ্গি বা উদার দৃষ্টিভঙ্গি অথবা টোটালিটারিয়ান দৃষ্টিভঙ্গি, এটা কিছুদিন আগেও তাদের মধ্যে আমরা লক্ষ্য করি নাই। ফলে এটা নির্বাচনের আগে নিজেদেরকে আমার কাছে মনে হয়েছে যে আরও বেশি স্বাধীনতা যুদ্ধ এবং মুক্তিযুদ্ধের একটি পক্ষ তারা নিতে চান, এবং উদার রাজনৈতিক একটি অবস্থান, একই সঙ্গে সুবিচার এবং আমি বলবো যে এক ধরনের আইনের শাসন প্রতিষ্ঠাকারী হিসেবে নিজেদেরকে তারা প্রতিষ্ঠা করতে চান বলে তারা একটা বক্তব্য দিয়েছেন। এটা আসলে এই দাবি যদি তারা অব্যাহত রাখতে পারেন ভবিষ্যতে, তাহলে আমি মনে করব যে এটা আসলেই তাদের রাজনৈতিক স্ট্যান্ড। কিন্তু আমরা দেখেছি তারা তো মবের বিরুদ্ধে কথা বলেন নাই। তো লোকজনকে রাস্তায় যখন জুতা ঝুলানো হয়, মারা হয়, তারা বলেছেন এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। তারা মবকারীদেরকে, চাঁদাবাজদেরকে তাদের দলের বিভিন্ন সদস্যরা মুচলেকা দিয়ে থানা থেকে ছাড়িয়ে এনেছেন, সেটারও তো বিচার তারা চান নাই। তো বিচার কি শুধুমাত্র একটা জায়গাতেই হইতে হবে? সব জায়গাতেই বিচার হইতে হবে। বিচার হচ্ছে একটি ইউনিভার্সাল বিষয়। সকল ক্রিমিনাল অপরাধের বিচার হওয়া উচিত। অন্যান্য অপরাধগুলি নানান যুক্তি থাকতে পারে। ধরেন ভাই ভাই ঝগড়া, জমি নিয়ে বিবাদ হচ্ছে, কিংবা ধরেন স্বামী স্ত্রীর ঝগড়া, কিংবা ধরেন দুই কলিগের মধ্যে ঝগড়া, সেটা এক ধরনের বিচার আচার, যেগুলো অনেক সময় সোশ্যাল বিচার হয়ে থাকে, যেগুলো অনেক সময় এক ধরনের আপোষ মীমাংসা হয়। কিন্তু যেগুলো ক্রিমিনাল অপরাধ এবং যেগুলি মানবতার বিরুদ্ধে অপরাধ, যেগুলো মানুষের অধিকার হরণের অপরাধ, সেগুলি তো আসলে সকলের জন্য বিচার সমান হতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ক্ষেত্র বিশেষে অপমানকে তারা বিচার হিসেবে ঠিক করেছেন। কিন্তু আপনি অপরাধীকে অপমান করতে পারবেন না, বিচার করতে পারবেন।
আপনি অপরাধীকে এমন কোনো শাস্তি দিতে পারবেন না যেটা তাকে হিউমিলিয়েট করা। আপনি তাকে বিচার করেন, শাস্তি দেন, আপনি তাকে মৃত্যুদণ্ড দেন, সব ঠিক আছে, কিন্তু আপনি তাকে এমন আচরণ করতে পারবেন না যে অপরাধ মানুষ হিসেবে তার মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করে। ফলে তখন তো আমরা তাদের মুখে এসব কথা শুনি না। এখন যে শুনতে পাচ্ছি, আমি এটাকে অভিনন্দন জানাবো, ওই যে এতক্ষণে অরিন্দম কহিলাবির সাথে মানে বোধোদয় হয়েছে, কিন্তু আমার মনে হয় দেরি হয়ে গেছে। আপনার অবস্থানটা আসলে মানে এই মন্তব্যের জের ধরে যে একপাক্ষিক বিচারটাই হচ্ছে বলে মনে হয়? বিচার কি একপাক্ষিক হচ্ছে কি হচ্ছে না? যখন ট্রাইব্যুনালটা গঠিত হলো, যখন বিচারক নিয়োগ করা হলো, যখন প্রসিকিউটর নিয়োগ করা হলো, তখন কি তারা কোনো মন্তব্য করেছিলেন? এই বিচারের পুরো প্রক্রিয়া চলাকালীন সময় কি তারা কিছু বলেছেন? যখন যেদিন রায় হয়েছে সেদিনও তারা কিছু বলেছেন? হঠাৎ আজকে তারা এই কথা কেন বলছেন? আমার তো মনে হয় এই প্রশ্নটা তাকে এনে যদি রাশেদের জায়গায় অথবা আমাদের আজিজ ভাইয়ের জায়গায় বসে আপনি জিজ্ঞেস করতে পারতেন, ভালো হইতো। কেননা হঠাৎ তারা এই জায়গাতে গিয়েছেন, নিশ্চয়ই কারণ আছে, কিন্তু আমার বিশ্লেষণ বলে যে এটা রাজনৈতিক কারণ। এটা আসলে তারা আদৌ এটা মিন করেন কিনা এটা তাদেরকে প্রমাণ করতে হবে ভবিষ্যতে তাদের কর্মকাণ্ডের ভেতর দিয়ে। জি, আপনার কাছে আবার আসবো অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ, আপনার কাছে আসতে চাই এই প্রসঙ্গে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডে দেওয়ার পর সরকারি দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়াও অনেকটা এগোচ্ছে। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কার্যক্রমও স্থগিত রাখা হয়েছে এবং নাসিরউদ্দিন পাটোয়ারির কথা বলছিলাম, তিনি মনে করে দেন যে আগের সরকারের আমলে জামায়াত ইসলামের কয়েকজন নেতার মানবতা বিরোধী অপরাধের রায় কার্যকর হয়েছিল এবং দল হিসেবে জামায়াতের বিচার নিয়েও আলোচনা হয়েছিল। এই এনসিপি বলার আগে 5 আগস্ট পরবর্তী সময় বিএনপিকেও বিভিন্ন সময় দেখা গিয়েছে যে জামাতকে নিয়ে কথা বলা, 71-এর প্রসঙ্গ সামনে এনে কথা বলা। এখন অবশেষে এনসিপি এই মুহূর্তে এসে তারাও খোলামেলাভাবে এই বিষয়ে কথা বলতে শুরু করছে। এরপর আসলে জামাতের অবস্থানটা আসলে কেমন হবে বা হওয়া উচিত? ধন্যবাদ। সময় টিভির সকল দর্শক শ্রোতাকে, আমি সম্ভবত আমার এটি প্রথম অনুষ্ঠান এবং সেই সঙ্গে আমার শ্রদ্ধেয় দুজন আমার সহ আলোচকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। জামাতের ভূমিকা কি হবে, এটা তো জামাতের যদি কোনো প্রতিনিধি থাকতেন তাহলে তিনি মনে হয় এই উত্তরটা ভালোভাবে দিতে পারতেন। তবে আমি এটাই আসার আগে আমি একটু তুষার ভাইয়ের রেশ ধরে আমি একটি কথা বলতে চাই যে 71-এর গণহত্যার এই বিচার, এই বিষয়টা রীতিমতো বাংলাদেশের একটা রাজনৈতিক মতলববাজি ছাড়া এটা আমার কাছে কিছু মনে হয় না। এটা নিয়ে তো পরীক্ষা নিরীক্ষা অনেক হয়েছে। মানে প্রথমে যুদ্ধের পরেই যারা চিহ্নিত যুদ্ধ অপরাধী 195 জন, এটা একটা চুক্তির মাধ্যমে হস্তান্তর হয়েছে। দালাল আইনে বিচার হয়েছে, বিচারের পরে বঙ্গবন্ধু কর্তৃক সাধারণ ক্ষমা ঘোষণা হয়েছে। এরপরে আবার আমাদের মানে আওয়ামী লীগের যে দীর্ঘ শাসনের মধ্যে একটা অন্যতম বিষয় ছিল হলো হচ্ছে যুদ্ধ অপরাধীর বিচার, এবং তাদের নির্বাচনে, আমি যদি ভুল না বলি, সমস্ত নির্বাচনী তাদের ম্যানিফেস্টোতেও এই বিষয়টা উল্লেখ ছিল। 2008-এর ম্যানিফেস্টোতে ছিল এক ধরনের অঙ্গীকার ছিল। যখন ঘাতক দালাল নির্মূল কমিটি হয়েছিল, আওয়ামী লীগ এবং সমমনা দলগুলির একটা অঙ্গীকার ছিল যে তারা মানবতা কিন্তু আমি যতটুকু আমার স্মৃতি যদি বিভ্রান্ত না করে আমাকে, যে শেখ হাসিনা কিন্তু 2008-এর নির্বাচনের পরে প্রথম গণমাধ্যমের সাথে কথায় বলেছিলেন যে এই ভোটের মাধ্যমেই যুদ্ধ অপরাধীর বিচার হয়ে গেছে। এই রকম কথা বলার পরে আবার সাংস্কৃতিক এবং বুদ্ধিভিত্তিক নানা বিতর্কের পরে একটা আদালত হলো, এবং আদালতের যে কীর্তি কাহিনীগুলো এগুলো আমরা সব দেখেছি। এটা অতি সাম্প্রতিক ঘটনা। কিভাবে বিচার হয়েছে, এই বিচারে কিভাবে হিউমিলিয়েট করার কথাটা তুষার ভাই বলেছেন, কিভাবে এই বিচার প্রক্রিয়া টোটাল স্কাইপ কেলেঙ্কারি থেকে শুরু করে এর টোটাল পোস্টমর্টেম রিপোর্টটা কিন্তু জাতির সামনে খুব পরিষ্কার হয়েছে, এই বিচারটা কেমন হয়েছে। এরপরে বঙ্গবন্ধুর পরে শেখ হাসিনা, এখন যদি নাসিরউদ্দিন পাটোয়ারি যদি আবার এই বিচার নিয়ে যদি পরীক্ষা নিরীক্ষা করতে চান, এটা একটা রাজনৈতিক তামাশা, মতলববাজি ছাড়া কিছু নয়। আমি যদি বলি, হ্যাঁ বিএনপি তো এটা বলছেন, এবং বিএনপির এটা একটা, আমি বলবো যে মানে বিএনপি তার রাজনৈতিক উত্তরাধিকার, বিশেষ করে তার যদি আদর্শিক উত্তরাধিকার যদি তারা ঠিক রাখতে চায়, তাহলে মনে হয় তাদের জিয়াউর রহমান থেকে শুরু করে তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটার কন্টিনিউটি, কনসিস্টেন্সি, এই জিনিসগুলো পরীক্ষা নিরীক্ষা করা দরকার। তারা কখন কোনটা বলছেন এবং ভবিষ্যতে কখন তাদের বাঁক কোন দিকে বদল হবে, এইটা তো আমরা জানতে পারি না। কিন্তু আমি একটু এই ক্ষেত্রে নাসিরউদ্দিন পাটোয়ারিকে একটু আমি বলা যায় যে কিছুটা উদারভাবেই দেখতে চাই, কারণ তাদের রাজনীতিটা শুরু হয়েছে তো, এবং আমার মনে হয় অনেক ফ্যান্টাসি থাকবে এই বয়সে, বা রাজনীতির এই সময় কিছুটা ফ্যান্টাসি
থাকে, এরকম একটা ফ্যান্টাসি দিয়েছেন। গণহত্যার বিচার চাওয়াটাও একটা এটা ফ্যান্টাসি। একটা ফ্যান্টাসি। এটা ছাড়া আমার কাছে এটা স্ট্যান্ডবাজি বা মতলববাজি ছাড়া এটা রাজনীতিতে এই ৭১-এর বিষয়টা আমার মনে হয়, এবং এটা নিয়ে আর সম্ভবত জাতিকে কোনোভাবেই এটা নিয়ে কেউ ফায়দা লুটতে পারবে এটাও। এবং আমি এটাও একটা কথা বলে নেই এই ফাঁকে, আমার ধারণা শেখ হাসিনা যখন এই যুদ্ধ অপরাধের এই ধরনের, যেটা বঙ্গবন্ধু শেষে সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে যে চ্যাপ্টারটাকে ক্লোজ করলেন, এবং উনি যেটা, এবং আমার মনে হয় তার রাজনৈতিক যে বিভাজনের রাজনীতিটা ওই অধ্যায় দিয়ে শুরু হয়েছে, এবং সেটার কিন্তু করুণ পরিণতি তাকে দেখতে হলো, তার এবং তার দলের করুণ পরিণতি। আর আমি শেষ করে দিই, আপনি যে বিষয়টা বলেছেন যে আওয়ামী লীগের প্রসঙ্গ, বিচার এবং এটা, সেটা হচ্ছে যে বিচার এবং হচ্ছে সংস্কার এবং এটার মাধ্যমে একটা নির্বাচনের জন্যই তো জাতি এখন প্রস্তুত হয়েছে, এবং এটা একটা জাতীয় আকাঙ্ক্ষার বিষয়। সুতরাং এবং আপনি যেভাবে বললেন যে তাদের অন্যান্য যে প্রসঙ্গগুলো, এখনও তো আওয়ামী লীগ আসলে রাজনীতিতে ফিরে আসেনি, এবং রাজনৈতিকভাবে তাদের বক্তব্যটা কিন্তু স্পষ্ট না। নেত্রী তাদের চলে গিয়েছেন আর একটা দেশে, এবং সেখানে কিছু নেতা আশ্রয় নিয়েছেন, তারা বলছেন এটা। এবং রাজনৈতিক দল হিসাবে, এবং আপনি যে বিষয়টা বললেন যে তাদের কর্মকাণ্ডগুলোকে স্থগিত, কর্মকাণ্ড এটা বাতিলও না, এটা দল হিসেবে তো বাতিলও না, তাদের কার্যক্রম বিচার হওয়ার আগ পর্যন্ত স্থগিত বিচার হওয়ার আগ পর্যন্ত। সুতরাং আমার মনে হয় এটার জন্য আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে। তবে ৭১-এর যে বিষয়টা আপনি বলছেন যে ৭১ নিয়ে আর ফায়দা লুটতে পারবে না, ৭১ কি মীমাংসিত হয়ে গেছে, আর ফায়দা লুটা যাবে না? এটার ক্ষেত্রে বিভিন্ন আমি ব্যক্তিগতভাবে আমার যতটুকু অধ্যয়ন বা পর্যবেক্ষণ, আমি ৭১-এ আমি নিজেও প্রাইমারি ছাত্র ছিলাম, আমি তখন ক্লাস 5-এর ছাত্র। আমাদের সামনে হত্যাগুলো আমরা দেখেছি। তবে ফ্যাক্ট, এখন কিন্তু আমাদেরকে একটু ফ্যাক্টে যেতে হবে, ফ্যাক্টগুলো আমাদেরকে কি বলে। সেটি হচ্ছে যে আমি বলি যে মুক্তিযুদ্ধের পরবর্তীতে সবচেয়ে বড় ব্যর্থতা একটা অথেন্টিক এবং একটা ভ্যালিডেটেড, যেটাকে বলা হয় সকল বিতর্কের ঊর্ধ্বে, কারা শহীদ হয়েছেন এবং কারা সেই যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ করেছেন। আপনি দেখেন সর্বশেষে আওয়ামী লীগ সরকারের দ্বারা একটা রাজাকারের তালিকা তৈরি হলো, আওয়ামী লীগের দ্বারা। চিত্রটা কি আসলো? +- 10,000 রাজাকারের তালিকার মধ্যে শীর্ষস্থান দখল করলেন হচ্ছে আওয়ামী লীগ, দ্বিতীয় স্থানে বিএনপি, এবং যে দলটাকে যুদ্ধ অপরাধের দল বলা হয় তাদের রাজাকারের সংখ্যাটা তৃতীয় স্থানে। তো এগুলো তো আমার কাছে রীতিমতো তামাশা মনে হয়। এখন এটা কি ক্রেডিবিলিটি নিয়ে জাতিকে আপনি কোন তথ্য নিয়ে, এখন তো আমাদের ফ্যাক্ট নিয়ে আমাদেরকে যেতে হবে, তথ্যের যুগ। আপনি তথ্য ছাড়া ইমোশন দিয়ে আপনি কতদিন চালাবেন? ওই সময়ের অবস্থানটা কি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তো কখনো ক্লিয়ার করা হয়নি, ৭১-এর অবস্থানটা জামাতের? না, জামাত আমার যতটুকু পর্যবেক্ষণ সেটা হচ্ছে যে ইতিপূর্বে জামাতের যিনি বলা যায় যে আইকনিক যিনি লিডার বা আধ্যাত্মিক লিডার বলা হয় তাদেরকে, অধ্যাপক গোলাম আজম, তিনি একটি বইয়ের মাধ্যমে তিনি এটি তাদের রাজনৈতিক ভুল, কিন্তু তিনি এবং সকল জামাতের নেতারাই কিন্তু যুদ্ধ অপরাধের অভিযোগ অস্বীকার করেছেন। এবং আমি এখন একটা জিনিস তথ্য এখানে যুক্ত করতে পারি যে সর্বশেষ যিনি ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত ছিলেন এটিএম আজহারুল ইসলাম, জামাত নেতা, ওনারটা কিন্তু এখনকার যে অ্যাপিলেট ডিভিশন এটা কিন্তু পর্যবেক্ষণ করে, যেমন ব্রিটিশ আদালত কিন্তু এটা জেনোসাইডের সাথে তুলনা করেছে, আবার বর্তমান যিনি যে অ্যাপিলেট ডিভিশন সেটা কিন্তু এটা বিচার বিভাগের, আবার কিন্তু আমি বিচার অঙ্গনের মানুষ নই, আমি টেকনিক্যালি এটা ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু এটাকে বিচার অঙ্গনের জন্য একটা জেনোসাইডের সাথে তুলনা করা হয়েছে, কোট আনকোট, এই বিচারটাকে। সুতরাং আমি মনে করি যে বিচারের মাধ্যমে, এবং ওনাকে কিন্তু নির্দোষ খালাস দিয়ে দেওয়া হয়েছে, ফ্যাক্ট আমি বলছি, এখন কিন্তু ফ্যাক্টগুলো আমাদের সামনে পরিষ্কার। জামাতের যতজন নেতার কিন্তু ফাঁসির আদেশ হয়েছে, ফ্যাক্ট বলছে ওনারা কিন্তু জনপ্রিয়তা অর্জন করেছেন মানুষের কাছে, সাক্ষী সাবুতদের কাছে, কিন্তু রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে এবং রাজনৈতিক প্রভাব প্রয়োগ করে কিন্তু বিচারটা সম্পন্ন, এটাই হচ্ছে জাতির পারসেপশন। আপনার কাছে আবারও আসবো মোহাম্মদ রাশেদ খান, এই প্রসঙ্গে একটু আপনার কাছে আসতে চাই, তারপর আমরা অন্য প্রসঙ্গে যাব। যখন গণহত্যার কথা ওঠে, এখন পর্যন্ত 24 আর 71-এর কথাই বারবার সামনে আসে। 24-এর কথা সামনে আসলে রাজনীতিবিদরাই বারবার 71-কে সামনে আনছেন, আমরা যেমনটা বলছিলাম। আপনাদেরই সহযোদ্ধা সবাই, গণ অভ্যুত্থানের সহযোদ্ধা, আপনাদের অবস্থানটা আসলে এই বিষয়ে কোথায়? ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। ৭১-এর পরপর যদি আপনি দল হিসেবে জামাত ইসলাম বা আরও যারা সম্পৃক্ত ছিল তাদেরকে বিচার করতেন,
সেক্ষেত্রে কোনো আপত্তি ছিল না। কিন্তু সমস্যা হলো যে স্বাধীনতার এত বছর পরে আপনি স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি এটা আসলে এই তরুণ প্রজন্ম এই বক্তব্য গ্রহণ করে না। এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি স্পষ্টভাবে এই বিষয়ে বারবার বক্তব্য রেখেছেন যে জাতিকে বিভক্ত করা যাবে না, স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি। এবং যাদেরকে যুদ্ধ অপরাধের দায়ে ফাঁসি দেওয়া হয়েছে সেই মুজাহিদ সাহেব বলেন বা যাদেরকেই ফাঁসি দেওয়া হয়েছে তাদের নাম উল্লেখ করে আমি বেগম খালেদা জিয়ার বক্তব্য শুনেছি। তিনি বলেছেন যে তাদের সাথে আসলে অন্যায় করা হয়েছে। তো এক্ষেত্রে আসলে এই মুহূর্তে আপনি কার বিচার করবেন? জাতীয় পার্টির সাথে কখনো জামাত ইসলাম ছিল, তাদের অধীনে নির্বাচনে গিয়েছে, কখনো আওয়ামী লীগের সাথে একসাথে আন্দোলন করেছে, কখনো বিএনপির সাথে নির্বাচন করেছে। তার মানে বিচার যারা করবে তারা তো বিচার করে নাই, বরং রাজনৈতিক হাতিয়ার হিসেবে বা তাদের প্রয়োজনে জামাত ইসলামকে দলগুলো ব্যবহার করেছে। তার মানে আপনি আওয়ামী লীগ যখন জামাত ইসলামকে আপনি ব্যবহার করলেন, তাদের সাথে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করলেন, তখন আপনি আওয়ামী লীগ বা দল হিসেবে বা সরকারে গিয়ে আপনি কোনোভাবেই জামাত ইসলামের বিচার করতে পারেন না। এই বিচারটা আপনি শেষ করে দিয়েছেন আপনার সাথে তাকে নেওয়ার মাধ্যমে। আর শেখ মুজিবুর রহমান তিনি তো আসলে স্বাধীনতার পরে দলগুলোকে ক্ষমা করে দিলেন, ব্যক্তিকে ক্ষমা করে দিলেন, তাই না? তো এই ঘটনাগুলো ঘটেছে এবং অন্যান্য শাসক যারা ছিল তারাও একই কাজ করেছে। তো আমার কাছে মনে হয় যে এখন এই বক্তব্যগুলো যারা দিচ্ছে তারা জাতিকে আসলে বিভক্ত করতে চায়। পৃথিবীতে আপনি কোনো রাষ্ট্রে দেখাতে পারবেন না 50 বছর পরে এ ধরনের বিচার চাই। তো আপনি 50 বছর কি করলেন? এখন এই যে নাহিদ ইসলামের বক্তব্য শুনেছেন, তিনি বলেছিলেন যে জামাত ইসলাম তিনি আসলে কাফফারা দিয়েছেন 71-এর, তাই না? তার দলের একজন নেতা আবার গণহত্যার বিচার চাচ্ছে। তো ভালো কথা, তো গণহত্যার বিচার আসলে তারা কোন প্রক্রিয়ায় চাচ্ছে সেটা নিয়ে আমার কাছে মনে হয় যে তাদের কাছে প্রশ্ন করা উচিত। এটাকে আসলে তারা তৃতীয় শক্তি হতে চায় এই জন্য, নাকি আসলে তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে? এর আগে তিনি বলেছিলেন যে এই জামাত ইসলাম এটি হলো আসলে ভারতের এক্সটেনশন। এখন এই নাসিরুদ্দিন পাটোয়ারি আসলে এই কথা কেন বলেছিলেন এটা আসলে জামাত ইসলামের উচিত প্রশ্ন করা তাদের কাছে। কিন্তু জামাত ইসলাম দেখবেন যে এনসিপি নেতৃবৃন্দ যখন জামাত ইসলামকে নিয়ে কথা বলে সমালোচনা করে জামাত ইসলাম কোনো বিবৃতি দেয় না। কিন্তু বিএনপির কখন কোনো নেতৃবৃন্দ যখন এই একই কথা বলতো তখন বিবৃতি দিত। তার মানে জামাতেরও আসলে রাজনৈতিক একটা সমঝোতা এনসিপির সাথে আছে কিনা, যে তুমি আমাকে গালি দিবে আমি তোমাকে গালি দিব, আমরা পারস্পরিক বন্ধু, কিন্তু অন্য কেউ আমাদেরকে গালি দিলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেটার প্রতিবাদ করব। মানে এই বিষয়গুলো নিয়ে আমি নিজেও মাঝে মধ্যে চিন্তিত। তো ভাই যেটি বললেন যে এটিএম আজহারুল ইসলাম, দেখেন বিচারটা আসলে কার কাছে চাচ্ছে? এই সরকারের কাছে না, যে এই সরকারকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার করতে হবে যেমনিভাবে আওয়ামী লীগের বিচার হচ্ছে। এবং তিনি কোনো দলের নাম উল্লেখ করেননি, তিনি বলেছেন যে গণহত্যার সাথে সম্পৃক্ত তাদের বিচার করতে হবে। এখন গণহত্যার সাথে কি ছিল সেটার কথা, হ্যাঁ, এখন গণহত্যার সাথে আসলে সম্পৃক্ত কারা ছিল? জামাত গণহত্যার সহযোগী ছিল, তাই না? এটা তো জামাত দল হিসেবে তারা বিভিন্ন সময় অনানুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে। কিন্তু ওই সময় কিন্তু গণহত্যা চালিয়েছে ওই সময়কার শাসক গোষ্ঠী যারা পাকিস্তানে ছিল। এখন বিচার তো তাদের হইতে হবে। বাংলাদেশ সরকার যদি মনে করে যে আমরা এই গণহত্যার বিচারটা আমরা করতে চাই বা আমরা, তাহলে সেক্ষেত্রে তারা আন্তর্জাতিক অপরাধ আদালতে যেতে পারে, সেখানে মামলা করতে পারে। এই কাজগুলো কোনো শাসক করে নাই। তো আবার এই সরকারের কাছে আপনি বিচার চাচ্ছেন, সরকার যেখানে এটিএম আজহারুল ইসলামের মুক্তি দিয়েছে সেখানে এই সরকার বিচার করবে না। আপনি নিশ্চয়ই দেখেছেন যে ঐক্যমত কমিশনে আমরা দেখেছি যে এই সরকার 3টা দলকে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে, প্রথমত বিএনপি, এরপরে জামাত, এরপরে এনসিপি। তবে যেটি আসলে অনেকে অভিযোগ করে যে সরকার প্রধানত সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে আসলে জামাতকে। তারা মনে করেছে জামাতকে যদি আমরা হাতে রাখি, জামাত এবং এনসিপি যদি আমরা এই দুটি দলকে হাতে রাখি, সেক্ষেত্রে আমাদের যে এজেন্ডা, আমরা যে সংস্কারের কথাগুলো বলছি এগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো, এটা আসলে সরকারের ধারণা। তার মানে এই সরকার জামাতকে গণঅভ্যুত্থানের পরে অন করেছে এবং জামাত এই সরকারের সাথে এই সম্পর্কের কারণে বিভিন্ন জায়গায় তাদের নিজেদের লোককে সেট আপ করেছে। এখন জামাত এত বড় শক্তিশালী একটা দল বাংলাদেশে হয়ে দাঁড়িয়েছে, যারা প্রশাসনে বিভিন্ন জায়গায় নিজেদের লোক সেট আপ করেছে, বিশ্ববিদ্যালয়ে ভিসি বসিয়েছে, ডিসি বসিয়েছে। তো এই দলকে আপনি এই মুহূর্তে বিচার করতে পারবেন? যদি আপনি নতুন করে বিচার করতে যান, বাংলাদেশে নতুন করে আরেকটা গৃহযুদ্ধ শুরু হবে। তার মানে এই বক্তব্যগুলো এখন যারা দিচ্ছে, যে দলই দিক না কেন, আসলে তাদের উদ্দেশ্য আসলে আমার কাছে মনে হয় রাজনৈতিক বক্তব্য বা ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। সর্বশেষ কথা হলো যেটি আপনি বলেছিলেন, দেখেন এই মুহূর্তে সবথেকে বড় প্রসঙ্গ হলো যে দল হিসেবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা।
একটা দলের সাংগঠনিক কার্যক্রম সরকার নিষিদ্ধ করেছে, সুতরাং ওই দল কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে এই মুহূর্তে সবথেকে বড় প্ল্যান ভারতের সেটি হলো আওয়ামী লীগের পদধারী নেতারা তারা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিবে। এবং আমাদের যিনি নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন তিনি ভারতের নিরাপত্তা উপদেষ্টার সাথে বৈঠক করেছেন। আমি সরকারের উচ্চ পর্যায় থেকে, আমাদেরও তো লোকজন বিভিন্ন জায়গায় আছে, বন্ধু ভাই ব্রাদার সহযোদ্ধা, আমি সেখান থেকে তথ্য পেয়েছি যে এখন ভারতের পক্ষ থেকে প্রস্তাবনা দিয়ে হয়েছে, যেহেতু আপনারা রিফাইন্ড আওয়ামী লীগ গ্রহণ করেন নাই বা জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ফিরবে সেটা গ্রহণ করেন নাই, তাহলে এই ক্ষেত্রে স্বতন্ত্র লীগ অর্থাৎ স্বতন্ত্রভাবে আওয়ামী লীগের পদধারী নেতাদেরকে নির্বাচনের সুযোগ দিতে হবে। তার মানে আপনি দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন, এই নিষিদ্ধ সংগঠনের কোনো নেতা স্বতন্ত্রভাবে কি নির্বাচনে অংশ নিতে পারে? এই জন্য আমাদের দাবি হলো যে আগামী নির্বাচনে স্বতন্ত্রভাবে আওয়ামী লীগের কেউ অংশ নিতে পারবে না। জাতীয় পার্টি 14 দল সহ যারা গণহত্যার দোসর, যারা হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে তারা অংশ নিতে পারবে না। এবং 24-এর ডামি নির্বাচনে যারা প্রার্থী হয়েছিল, অংশ নিয়েছিল, যে সকল 300 এমপি ছিল, আওয়ামী লীগের বিচার শেষ হওয়ার আগে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নাই। রাশেদ খান, আমরা এই নির্বাচন প্রসঙ্গে আরো কথা বলবো, তার আগে একটু আব্দুল নট্ট স্যার আপনার কাছে আসতে চাই। 50 বছর পরে আসলে কোন দলের গণহত্যার বিচার চাওয়া কিংবা গণহত্যার কথা মনে করিয়ে দেওয়া, যেটা তাদেরই সহযোদ্ধা বিএনপি এনসিপি এটা করছে, 50 বছর পরে চাওয়াটা আসলে কোনোভাবে উচিত নয়, যেমনটা বললেন রাশেদ খান। এটাকে আপনি কিভাবে দেখেন? বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের বিচার কখনো তামাদি হয় না, এবং এই বিচার আপনি চাইতে পারবেন, এমনকি প্রতীকী বিচার হলেও করতে পারবেন। আইকম্যানকে ধরে এনে বিচার করা হয়েছে, এবং এখনো কিন্তু জিউস স্টেট ইসরায়েল তাদের বিরুদ্ধে যারা অপরাধ করেছিল মানবতা বিরোধী তাদেরকে খোঁজে কোথাও থাকলে, এবং তাদেরকে খোঁজার চেষ্টা করে, যদিও চিন্তা করেন তাদের এখন বেঁচে থাকারই কথা না। হ্যাঁ, তবে কিছু কিছু ব্যাখ্যা আমি দ্বিমত পোষণ করি। প্রথম হচ্ছে 195 জন যে যুদ্ধাপরাধীর কথা বলা হয় এরা হচ্ছে সামরিক যুদ্ধাপরাধী, যারা সরাসরি পাকিস্তান সেনাবাহিনীতে ছিলেন। এবং সিমলা চুক্তির মাধ্যমে যখন এই বন্দি প্রত্যর্পণ করা হয়, এই বন্দি প্রত্যর্পণে সিমলা চুক্তি ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি চুক্তি, যেখানে বাংলাদেশ আসলে এক ধরনের দর্শকের ভূমিকাতেই ছিল। তো সেইখানে এই বিচারের একটা অঙ্গীকার পাকিস্তান করেছিল, কিন্তু তারা সেটা করে না। পাকিস্তান তো খুবই কথা না রাখা দেশ, তারা তো নিজের দেশের লোকজনের উপর এখন অত্যাচার করে। তাদের জনপ্রিয় নেতা ইমরান খানকে বন্দি করে রেখে দিয়েছে, ভোটে জিতেছে যে তাকে কিন্তু 10 বছরের কারাদণ্ড দিয়ে বসিয়ে রেখেছে। পাকিস্তানে কিন্তু বিচার নাই। এবার আসেন, যদিও তারা বলে যে তাদের বিচার আছে, কিন্তু আসলে নাই, এবং ওইটা অবিচারেরই দেশ। তারা নিজের দেশের নাগরিককে হত্যা করেছে। এবং পাকিস্তানের সেনাবাহিনী সম্পর্কে একটা মতামত আছে, তাদের দেশের একজন বিশিষ্ট নাগরিক বলেছিলেন যে এই সেনাবাহিনী নিজের দেশ দখল করাতে সবচেয়ে বেশি পারদর্শী, নিজের জাতিকে হত্যা করার ব্যাপারে বেশি পারদর্শী। তারা জীবনে যত লোক মেরেছেন অধিকাংশ লোক হয় নিজের দেশে, না হলে মুসলিম। আপনি জানেন কিনা জানি না, জর্ডানের হয়ে তারা প্যালেস্টিনিয়ানদের উপরে গুলি চালিয়েছেন, নানান ধরনের কাণ্ড কারখানা তারা করেছেন। আমি এখানে না যাই। এবার আসেন দালাল আইনের বিচার। দালাল আইনের বিচারের ঘটনা যেটা ঘটেছিল সেটা হচ্ছে, দালাল আইনে অনেক নিরপরাধ লোককেও তখন ফাঁসিয়ে দেওয়া হচ্ছিল, যারা রাজনৈতিক শত্রু, যারা আসলে তেমন কিছু হয়তো করেন নাই, অনেকে চাপের মুখে বিভিন্ন কমিটিতে নামধাম দিয়ে বাঁচার চেষ্টা করেছেন, সকলকে বিচার করা হচ্ছিল। ফলে বলা হয়েছিল যে এই কোলাবোরেটরদের যে ল, সেইখানে একটা সাধারণ ক্ষমা করা হচ্ছে, কিন্তু হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগের মতো মানবতা বিরোধী অপরাধের আলাদা আদালতে বিচার হবে, এবং এই মানবতা বিরোধী আদালত তৈরি করেই বিচার করা হবে, এই প্রতিশ্রুতি কিন্তু তখনও ওই সরকার দিয়েছিল। আর রাশেদ যেটা বলেছে, স্বাধীনতা যুদ্ধের পরে কিন্তু গোলাম আজম সাহেবের নাগরিকত্ব ছিল না, উনি ফিরে এসেছিলেন। ফিরে এসে পরে উনি নাগরিকত্ব কেসের মাধ্যমে তিনি কোর্টের কাছ থেকে তিনি নিয়েছিলেন। এবং আরও একটি বিষয় ছিল, সেটা হচ্ছে জামাত ইসলামও কিন্তু অনেক পরে তার দলকে নিবন্ধন করে রাজনীতি শুরু করেছে। স্বাধীনতার পর তাদের দল কিন্তু এখন যেমন আওয়ামী লীগ স্থগিত বা ক্যান্সেলড অবস্থায় আছে, তাদের দল কিন্তু আসলে অস্তিত্বহীন ছিল। আমি এগুলো সমালোচনার জন্য বলছি না, এগুলো হচ্ছে ফ্যাক্ট, ইতিহাসে আছে। এবং পরবর্তীতে এই মানবতা বিরোধী অপরাধের বিষয়টি জাগ্রত হয়েছিল। জাহানারা ইমাম ঘাতক দালাল নির্মূল কমিটি করেছিলেন, যে কমিটির সঙ্গে আমাদের এখনকার আইন উপদেষ্টা আসিফ নজরুলও ছিলেন, এবং তিনি সেইখানে বিবাদী পক্ষের প্রসিকিউটরের রোলে অভিনয় করেছিলেন, বিবাদী পক্ষের ছিলেন। তো সেইখানে একটা আদালত হয়েছিল, প্রতীকী আদালত, এবং সেইখান থেকে এক ধরনের সুশীল সমাজের চাপ ছিল, আন্তর্জাতিক বিভিন্ন ধরনের মহলের ক্রিয়া প্রতিক্রিয়া ছিল, তার মধ্যে দিয়ে এই মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, বিচার হয়েছে। এবং এই সকল বিষয় নিয়ে আমি একজন আইনবিদ নই, ফলে আমি টেকনিক্যাল মন্তব্য করব না। কিন্তু আজকে যে দাবিটি তারা তুলেছেন, আমি এটা নিয়ে শুধু এতটুকু বলবো, তারা এদের সঙ্গে বৈঠকে গেছেন, তাদের দল, তাই না? এই যে সংস্কার কমিশনের বৈঠকে কই, তখন তো চিন্তা করেন নাই যে এই দলের বিচার হইতে হবে। তারপরে যখন বেড়াতে গেলেন আমেরিকাতে 3টি দল,
তখন তো বলেন নাই যে আমরা যাব না তাদের সাথে, তখন তো তারা আমেরিকা বেড়াতে গিয়েছেন ডিম খাওয়ার ঝুঁকি নিয়ে। হ্যাঁ, কিন্তু এই দলকে তো কেউ ডিম মারে নাই, ডিম মেরেছে তাদেরকে। তারপরে কি হলো? আপনি সত্যি কথা, কিন্তু ওইখানে অপমানিত হচ্ছে কোন দুটি দল? জামাত ইসলাম অপমানিত হয় নাই, তারা কিন্তু মূল দরজা দিয়ে বের হয়েছে, ওনারা বের হয়েছে পিছন দিক দিয়ে। কেন এটা আমি জানি না। এগুলা কিন্তু সব এই সরকারের একটা, আমি মনে করি, ভুল অথবা এক ধরনের ব্যর্থতা। এবং তারপরে কি ঘটেছে? তারপরে যখন এই যে জুলাই সনদ স্বাক্ষরিত হলো, তারা তো বলেন নাই যে এইখানে যুদ্ধাপরাধের সাথে জড়িত দল আছে, স্বাক্ষর করলে আমরা করব না। তারা কিন্তু অন্য দাবি দাওয়া তুলেছেন। যখন পিআর এর দাবি উঠেছে, তারা তো হালকা হালকা আমেজও দিয়েছেন যে ওনারা সব জায়গাতে পিআর চান। আমার কাছে কেন জানি মনে হয় যে রাজনৈতিক লক্ষ্য স্থির করার ক্ষেত্রে আমাদের তরুণদের দল খুব ভালো কোনো পরামর্শদাতা পাচ্ছে না। না পাওয়ার ফলে তারা বিভিন্ন সময় বিভিন্ন অন এন্ড অফ দাবি, অর্থাৎ সাময়িক দাবি দেওয়া তুলে এক ধরনের মাঠে গরম রাখার চেষ্টা করছে। আরও আছে, যখন তারা এই সকল কিছুর পরও যখন আসন ভাগাভাগি হচ্ছে, তখন কি তারা বলেছেন যে এই দলের সঙ্গে ঐক্য করলে আমরা তাকে বিরোধিতা করব? এটাও কিন্তু বলেন নাই। ফলে আমার কেন জানি মনে হয় যে, এবং আরো ব্যাপার আছে, মিয়া গোলাম পরোয়ার সাহেব যখন বলেছিলেন পিতা পুত্রের সাথে, মানে এক ধরনের একটা মন্তব্য করেছিলেন, তাই না? পিতা পুত্রের তুলনা করেছিলেন, তখন তো বলেন নাই যে আমরা পুত্র না, আমরা অন্য কিছু। হ্যাঁ, আমরা বাপের সাথে পাঙ্গা নিতে না। আমি তরুণদের কাছে খুবই আশাবাদী। আমি তরুণদেরকে কি মনে করি জানেন? তরুণরা হবে উদার হৃদয়, তরুণরা হবেন আধুনিক, তরুণরা হবেন বিজ্ঞান মনস্ক, তরুণরা হবেন একই সাথে ধার্মিক, এবং তরুণরা হবেন আমাদেরকে নতুন আলোর দিশা দেবেন। কারণ তাদের চিন্তা করার দক্ষতা, ক্ষমতা সবই তো আমাদের চেয়ে বেশি। কিন্তু আমি দুঃখের সঙ্গে বলতে চাই যে একটা মধ্য বয়সে থেকে আমি হতাশ হই মাঝে মাঝে, এবং আমি মাঝে মাঝে খুবই দুঃখও পাই যখন তারা এইরকম মন্তব্যগুলি করেন। কেননা যখন নাগরিক কমিটি করেছিলেন, তখন সেইখানে কি ইসলামী ছাত্র শিবিরের সাথে যুক্ত এরকম নেতা কি তাদের এই কমিটির মধ্যে ছিলেন? আছে, অসংখ্য আছে। এই যে আমার পাশ থেকে রাশেদ বলছে আছে, ছিল। তখন তাদের মনে হয় নাই যে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দলের ছাত্র সংগঠন? সবই মনে পড়ে কখন জানেন? যখন নির্বাচনে পরাজয়ের সম্ভাবনা দেখা দেয়। আমাদের রাজনীতিবিদদের এটা পুরনো একটা ধারা, পরাজয়ের সম্ভাবনা দেখলে তারা বড় দলের সাথে ঐক্য করেন অথবা বড় দলকে গালিগালাজ করেন, কিন্তু তারা নিজের শক্তি পরীক্ষা করার চেষ্টা করেন না। আমি খুবই ধন্যবাদ দেব নুরুল হক নূরের দলকে। এরা শুরু থেকে রাজনৈতিক আচরণ করে। এই যে তাদের দল ছেড়ে গিয়ে বাইরে গিয়ে বিরাট নেতা হয়েছে, উপদেষ্টা হয়েছে, এরা কোনো বাধা দেয় নাই, বাজে কথা বলে সমালোচনা করে নাই, এবং এরা রাজনৈতিক আচরণ করেছে। আমি এখনো মনে করি যে রাজনীতি করতে গেলে রাজনীতিবিদের মতো আচরণ করতে হবে। আজকে সকালে এক কথা, বিকালে এক কথা, এটা বলা যাবে না। আপনার কাছে আবার আসবো অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ, আপনার কাছে আসতে চাই। গণহত্যার কারণে কোনো দলের বিচার হয়েছে এমন নজির বাংলাদেশে নেই। আওয়ামী লীগের দল হিসাবে শাস্তির কথা বলা হচ্ছে, শাস্তি চাওয়া হচ্ছে। আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা আসলে কতটা সহজ বা কঠিন হবে? কারণ যখন দলের বিচারের কথা আসে, তখনই আওয়ামী লীগ বা আওয়ামীপন্থী যারা আছেন তারা ৭১ এবং জামাতের কথা স্মরণ করিয়ে দেয়। তো সেক্ষেত্রে কতটা সহজ বা কঠিন হবে? দেখুন, আইনের বিষয়ে আমার আমার কারিগরি দক্ষতা, আমি আইন অঙ্গনের মানুষ নই। আমি একজন নাগরিক হিসেবে আমার যতটুকু পর্যবেক্ষণের ক্ষমতা আছে সেটা দিয়ে আমাকে কথা বলতে হবে। সেটি হচ্ছে যে, যদিও এই একই আদালতে আগের যুদ্ধ অপরাধের বিচার, এবং সেই আদালতেই এখন হচ্ছে মানবতা বিরোধী আওয়ামী লীগের বিচারটা হচ্ছে। একই আদালত। আদালত তো একটা ইনস্টিটিউশন। আপনি একটা ইনস্টিটিউশনের প্রসেসের উপরে আপনি ক্রিটিসিজম করতে পারেন, ইনস্টিটিউশনের উপরে ক্রিটিসিজম করতে পারেন না। ইনস্টিটিউশন ইজ ইনস্টিটিউশন। সুতরাং এখন পর্যন্ত কিন্তু যদি আমি বলি যে প্রসেসের উপরে যে কোনো খুব অথেন্টিক অথবা খুব কার্যকর বা কোনো গ্রহণযোগ্য কোনো যুক্তি এইটা কিন্তু আমাদের কাছে, আমি নাগরিক হিসেবে বলছি যে এটা আমার কাছে আসে নাই। এমনকি সবচেয়ে বড় যে বিষয়টি, যে এই বিচারের পরে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, বাংলাদেশ আমরা স্বীকার করি বা না করি, আমাকে বলতেই হচ্ছে, আব্দুল নূর তুষার ভাইয়ের একটি কথাকে কোট করতে হচ্ছে যে সিমলা চুক্তির সময় বাংলাদেশ ছিল একটা দর্শকের ভূমিকায়। আর একটা ঘটনায় কিন্তু বাংলাদেশ দর্শকের ভূমিকায় ছিল, সেটি হচ্ছে বাংলাদেশের যে আত্মসমর্পণের অনুষ্ঠান, সেখানেও কিন্তু বাংলাদেশ অনেকটাই, এটা হয়ে গেল তখন আমাদের মহান স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধটা এটা হয়ে গেল ভারত পাকিস্তান যুদ্ধে।
সেখানেও বাংলাদেশ অনেকটা কিন্তু কেন হয়ে গেল, মানে কেন ভারত পাকিস্তান না, এখানে তো দুইজনের মানে হস্তান্তর হলো কার সাথে, আত্মসমর্পণ কার কাছে করলেন নিয়াজি? ভারতীয় সেনা প্রধানের কাছে। যৌথ এটা বাহিনী বাংলাদেশের ছিল তো সেখানে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক অথবা যে যৌথ মুজিবনগর যে বাহিনী, সরকার, আমি যদি ভুল না করি, হ্যাঁ, সেখানে ছিল। যৌথ বাহিনী ছিল, কিন্তু বাংলাদেশের প্রতিনিধি, বাংলাদেশের একটা তো সরকার ছিল, একটা মুজিবনগর সরকার ছিল, অস্থায়ী সরকার ছিল, যাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, তাদের আওতায় শেষ 3 মাসে এসে ভারতীয় বাহিনী কিন্তু অংশ নিয়েছে। কিন্তু এই যে ঘটনাগুলো, এই ঘটনা কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধের এই জায়গাগুলোকে কিন্তু অনেক প্রশ্নবিদ্ধ করে। কিন্তু আমি ওই বিষয়ে না, আমি বলছি যে যুদ্ধাপরাধের যে এখনো কি আমাদের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ আমি মূল জায়গা থেকে অবস্থায়? অন্যদিকে চলে গেছি, আমি দুঃখিত, আমি ওই জায়গায় যেতে চাই। সেটি হচ্ছে যে এই যুদ্ধের পরে আওয়ামী লীগের, বর্তমান আওয়ামী লীগের যারা আশ্রয় প্রশ্রয়দাতা, সেই সরকারও কিন্তু খুবই টেকনিক্যালি এবং ডিপ্লোম্যাটিক্যালি এবং বলা যায় এক ধরনের বিচারটাকে স্বীকৃতি দিয়েই বলেছেন নোটেড এর ওপর প্রতিক্রিয়া। তার মানে হচ্ছে তার কিন্তু কোনো প্রসেসের ক্রিটিসিজমে যাননি। আমি বলবো যে, এবং এই যুদ্ধের বিচারটাকে আগের বিচারের সাথে কিন্তু মেলানো যাবে না। কেন মেলানো যাবে না? আগের বিচারে কিন্তু যারা বিচারের আওতায় এসেছেন তারা কিন্তু ডিফেন্ড করেছেন, টোটাল তাদের এফোর্টটা নিয়ে ডিফেন্ড করেছেন। এমনকি ফাঁসির মঞ্চে কিন্তু ওই যে ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয় গানের মতো কিন্তু তারা এই বীরত্ব নিয়ে, এই রাজনৈতিক কিন্তু সৌকর্য নিয়ে তারা কিন্তু জাতির সামনে, যার ফলে দেখা যায় যে বাংলাদেশ 1972-এ বাংলাদেশ ভার্সেস জামায়াতে ইসলামী ছিল। এখন কিন্তু ট্র্যাজেডিটা হচ্ছে যে দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই দল এখন কিন্তু বাংলাদেশ ভার্সেস আওয়ামী লীগ হয়ে যাচ্ছে। কারণ এখন পর্যন্ত আওয়ামী লীগ রাজনীতিতে কিন্তু ফিরতে পারে নাই, একটা ভিন্ন দেশে আশ্রয় নিয়ে, এবং যেভাবে কর্মসূচিগুলো তারা দিচ্ছেন এটা তো দেশের জনগণের কাছে তো আরও একটি, আমি অন্য একটা জায়গায় বলেছি, আমি আবারও বলতে বাধ্য হচ্ছি যে আওয়ামী লীগের মতো একটা এত পরিপক্ক এবং এত ঐতিহ্যবাহী একটি দল, যেটি নিয়ে তাদের গর্ব এবং তাদের নেতৃত্বে, এটা তো অস্বীকার ভবিষ্যতে করার উপায় নেই। 50 বছর পরে আবার যে আওয়ামী লীগ ফিরে সেই জায়গায় বসে বলতে পারবে না যে বাংলাদেশ ভার্সেস এটা তো জামাত কখনোই হয়ে আমরা গেল, বলতে কিছু পারি না হবে? যে কেউ ফিরতে পারবে না। এটা অবশ্যই ফিরতে পারবে। যদি জামাত ইসলামী যদি 72 থেকে এই যে মানে আপনার 2024, এই ইতিহাস তো জামাত ইসলামের পক্ষের ইতিহাস না, এই ইতিহাসটা তো জামাত ইসলামের বিপক্ষের ইতিহাস। সেই ইতিহাসটাকে তারা তো পাল্টে দিয়েছে, এটা তো সবাই জানে। যে আলোচনাটা হচ্ছে ভবিষ্যতে যে আবার 24-এর গণ অভ্যুত্থানে যে যারা তরুণ নেতৃত্ব দিচ্ছে, উনি বললেন যে মানে এই নেতৃত্বের পিছনে তো জামাত এবং হচ্ছে তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের তো বিরাট ভূমিকা রয়েছে, এটা তো খুবই স্পষ্ট। সুতরাং এই যে বিপ্লবের নেতৃত্ব বা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে তারা আজকে রাজনীতির একটা অন্যতম স্টেক হোল্ডারে পরিণত হয়েছে। সুতরাং কে ফিরবে না এটা জনগণ নির্ধারণ করবে, এটা তো আমরা কেউ নির্ধারণ করে দেবো না। রাজনৈতিক উত্থান পতন আছে, কিন্তু এখন পর্যন্ত আমি আমার পর্যবেক্ষণে আমি যতটুকু বলতেছি যে আওয়ামী লীগ কিন্তু এখন পর্যন্ত রাজনৈতিকভাবে বা ডিফেন্ড করার জায়গা থেকে তারা কিন্তু প্রসেসের কোনো ক্রিটিসিজমও করতে পারেনি, এটা ডিফেন্ডও তারা করতে পারছে না। রাশেদ খান, আপনার কাছে একটু আসতে চাই, এই একই বিষয় আসতে চাই যে দল হিসাবে আওয়ামী লীগের বিচার করাটা আসলে কতটা সহজ বা কঠিন হবে? না, দল হিসেবে তো অবশ্যই আওয়ামী লীগের বিচার হতে হবে। শুধুমাত্র আওয়ামী লীগ না, জাতীয় পার্টি 14 দল সহ যারা ফ্যাসিবাদের দশর ছিল এদের বিচার হতে হবে, যারা 24-এর ডামি নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছে এদের বিচারিত হবে, এবং যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল, যারা শেখ হাসিনার ডোনার ছিল, এদের প্রত্যেকের বিচার হতে হবে। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার এই 16 মাসেও কিন্তু সেই 16 বছরের সৃষ্টি হওয়া যে ফ্যাসিবাদী সিস্টেম, সেটার আসলে কোনো নির্মূল করতে পারে নাই। আমরা প্রত্যাশা করেছিলাম যে সরকার হয়তো আওয়ামী লীগের বিচার করবে এবং পাশাপাশি এই ব্যবস্থারও আসলে তারা একটা শেষ টানবে, কিন্তু আসলে সরকার করতে পারে নাই। ভাই যেটি বলছিলেন একটু অ্যাড করি। দেখেন, এই মুহূর্তে আসলে আওয়ামী লীগের বিচার হচ্ছে, তাই না? তাদের দল হিসেবে বিচার শুরু হয়েছে। এই অবস্থায় আবার আপনার জামাত ইসলামের বিচারটা আসলে সামনে আনা, আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের বিচারটাকে আসলে দুর্বল করা। আর এনসিপি যদি মনে করে যে জামাতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, সরকারের কাছে স্মারকলিপি দিক। যেমনিভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা মিছিল করেছে, আন্দোলন করেছে, যমুনা ঘেরাও করেছে, ঠিক একইভাবে জামাতের বিচারের দাবিতে দেখি তারা সেখানে মিছিল করুক, সমাবেশ করুক। আমরা তো দেখেছি আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে তখন কিন্তু জামাতকে ডাকা হয়েছে, এনসিপি নিজে ডেকেছে। যে এনসিপি নিজে জামাতকে ডাকলো, যমুনা ঘেরাও করলো, শাহবাগ অবরোধ করলো, সেই জামাতের আসলে এখন নিষিদ্ধ চায়, এটা আসলে পাগলের প্রলাপ। নিষিদ্ধ না, বিচার যেটাই হোক না কেন একই কথা। তো আপনি তো যদি বিচার করতে চান তাহলে তো জামাতের সাংগঠনিক কার্যক্রম আগে আওয়ামী লীগের মতো নিষিদ্ধ করতে হবে। সুতরাং নিষিদ্ধ করা লাগবে, মাস্ট। দেখেন,
এখন জামাতের অসংখ্য বিষয় নিয়ে আমরা সমালোচনা করতে পারি, যেমন গণঅভ্যুত্থানের পর থেকে আমরা দেখছি যে জামাত আসলে ইসলামিক দল নাকি মধ্যপন্থী দল, এটি নিয়ে আমার মধ্যে কনফিউশন তৈরি হয়েছে। যেমন ছাত্র শিবিরের কথা বলেন, ছাত্র শিবির একটি ইসলামিক দল, ইসলামিক ছাত্র সংগঠন। আমরা দেখেছি যে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হয়েছে, মাঝখানে একজন নন হিজাবি শিক্ষার্থী নারী প্রার্থী এবং এক পাশে ছাত্র শিবিরের আপনার যিনি ভিপি ক্যান্ডিডেট, এক পাশে জিএস ক্যান্ডিডেট। তো এইটা কি আসলে ইসলাম সাপোর্ট করে? এবং সারা দেশে কি তাহলে জামাত ইসলাম বর্তমানে যারা সমাবেশ করছে, এই সমাবেশে কি আসলে তারা নারীদেরকে নিয়ে পাশাপাশি বসবে? অর্থাৎ জামাত কি আসলে ইসলামিক দল থাকবে, ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করবে, নাকি জামাত আসলে মধ্যপন্থী দল হবে? জামাত এই মুহূর্তে আসলে ইসলামকে নিয়ে এক ধরনের মানে জটিলতা সৃষ্টি করেছে। রাজনৈতিক মাঠে দেখবেন, আমি যেটা ভাবি মাঝে মধ্যে, যে ইসলামিক দল, আপনি তো শান্তি প্রচার করবেন, আপনি তো খুব ঠান্ডা মাথায় কথা বলবেন, মানুষকে কোরআন হাদিস শেখাবেন, কিন্তু আমি দেখি যে সারাক্ষণ বিএনপির সমালোচনা বা অন্য দলের সমালোচনা, গরম গরম বক্তব্য দেওয়া। মাঝে মধ্যে আমাদের সেই ইসলামিক দলের নেতারা এমন জোরে জোরে বক্তব্য দেয়, মনে হয় যে কখন না জানি আবার স্ট্রোক করে মারা যায়। মানে আমি মাঝে মধ্যে নিজেও আসলে আমার আতঙ্কিত হয়ে পড়ি। তো আপনি ইসলামিক দল হলে ইসলামিক দল হন। যেমন আমরা দেখলাম জামাতের একজন নেতা তাহের ভাই বললেন যে আমরা কোথায় বলেছি, বিবিসি সাক্ষাৎকারে, আমরা কোথায় বলেছি আমরা আসলে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে চাই। তার মানে আপনি একদিকে আপনার গঠনতন্ত্রে উল্লেখ করেছেন যে আপনি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা, কোরআন এবং সুন্নাহর আলোকে আপনি রাষ্ট্র পরিচালনা করতে চান, অন্যদিকে আপনি আবার মধ্যপন্থী আচরণ করছেন, যেটা আমরা করি, বিএনপি করে। মানে আমি আসলে কনফিউশনে পড়ে যাচ্ছি যে জামাত আসলে ইসলামিক দল হবে নাকি আসলে ক্ষমতার যাওয়ার জন্য তারা এই মুহূর্তে মধ্যপন্থী আচরণ করা বা এক ধরনের অভিনয় করা, যাতে বিভ্রান্ত করা, ইসলামকে মানুষের সামনে দুর্বল করা, এই কাজগুলো তারা করবে। এই সিদ্ধান্ত জামাতকে নিতে হবে। এই সমালোচনাগুলো আমরা করতে পারি। আমার কাছে মনে হয় গণহত্যার বিচার বা ওই কাজ থেকে এই মুহূর্তে আসলে আমার কাছে মনে হয় এইটা খুব গুরুত্বপূর্ণ। একদম শেষের দিকে চলে এসেছি। আব্দুল আজিজ, এক মিনিটে যদি আপনি এই প্রশ্নটার উত্তর দিতে চান যে জামাত ইসলামকে ব্যবহার করছে। না, ভাই কিন্তু বললো যে সে জামাতের প্রতিনিধি না, কিন্তু আপনি প্রতিনিধি না, জামাতের উত্তর চাচ্ছেন, এটা মনে হয় কেমন হয়ে দেখলাম যে কিছু নোট করেছেন, এজন্য জিজ্ঞেস করলাম যে আপনি কিছু বলতে চান কিনা। আমি অবশ্যই আমি জামাতের প্রতিনিধি নই, কোনো রাজনৈতিক দলেরই প্রতিনিধি নই, কিন্তু আমি একটি কথাই শুধু রাশেদ খান ভাইকে বলবো যে ইসলামের সাথে মধ্যপন্থাকে ভার্সেস না করাটা আমি মনে করি যে মানে থিওরিটিক্যালি এটা মানে ঠিক হবে না। কারণ ইসলাম একটা মধ্যপন্থায় বিশ্বাস করে। যদি আমরা যদি আপনি যদি ইসলামিক দল, ইসলামিক সংগঠন, আপনি কোনোভাবে ইসলামে এলাও করেন না যে আমি শেষ করে দিই, যেহেতু সময় 1 মিনিটের কথা বলা আছে, এবং আমার যতটুকু পর্যবেক্ষণে আমি যতটুকু মনে করি যে আমি তুষার ভাইকে কিছুক্ষণ আগে বলছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দলের কিন্তু অরিজিনটা নিয়ে কথা বলা দরকার। গঠনতন্ত্রে কিন্তু জামাতের বলা আছে যে তারা নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে তারা রাষ্ট্রীয় মানে সংস্কার এবং ইনসাফপূর্ণ সমাজ কায়েম করবে। সুতরাং এখানে কিন্তু পরিষ্কার বলা আছে। আমার মনে হয় এখানে কোনো বৈপরীত্য নাই। আব্দুল নূর স্যার, একদম শেষ সময় চলে এসেছে, যেহেতু ধর্মের কথাটি চলে আসলো, একদম 1 মিনিটে যদি বলেন সামনে নির্বাচন সামনে রেখে আসলে ধর্মের ব্যবহারটা বেশি হচ্ছে কিনা 1 মিনিটে। ধর্মীয় আইনে পরিবর্তন আনার প্রক্রিয়া আসলে খুবই কঠিন। সকল আইন পরিবর্তন করা যায় না। শুধু যেসব আইনের ক্ষেত্রে আলোচনা করার সুযোগ আছে, ইজমা কিয়াস করার সুযোগ আছে, সেই সব জায়গাতে আইন পরিবর্তন করা যায়, অথবা নতুন কোনো বিষয় যদি আবির্ভূত হয়। আমি ধর্মবিজ্ঞানের পণ্ডিত না, কিন্তু আমি যতটুকু মুসলিম হিসেবে জানি, ফলে কিছু কিছু বিষয় আছে যেগুলি নিয়ে আসলে রাশেদ যে প্রশ্ন করেছে, আমি মনে করি এই প্রশ্নটি লজিক্যাল। যেমন যেটি সে বলেছে যে হিজাববিহীন মানুষ কি তাদের দলের মাঝখানে বসতে পারবে কিনা অথবা পারবে না, এরকম। কিন্তু আমি ওইখানে না থেকে আমি আরেকটা ছোট্ট জিনিস শুধু বলতে চাই, এই তর্কগুলি আসলে গুরুত্বপূর্ণ নয় যে কার কাছে আত্মসমর্পণ করেছে। এর কারণ হচ্ছে যৌথ কমান্ডের নেতৃত্বে আসলে ভারতীয় সেনাবাহিনী চিফ ছিলেন এবং তার অধীনে জেনারেলরা ছিলেন এবং তার সঙ্গে আমাদের মুক্তিবাহিনী যুদ্ধ করেছে। ফলে এই যে আত্মসমর্পণ, এটা যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পিত হয়েছে। ফলে কেউ উপস্থিত ছিল এবং ছিল না, ওইটা গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাকিস্তান আর্মি পরাজিত হয়েছে এবং পিস্তল খুলে নিয়াজি সেই পিস্তল মাটিতে জমা দিয়েছে এবং এই যে আত্মসমর্পণের ঘটনাটা, এটা ঘটেছে পাকিস্তান আর্মির সঙ্গে তাদের নেগোসিয়েশনের কারণে। পাকিস্তান তখনও তো বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি, ফলে তারা যুদ্ধাপরাধী আইন থেকে, অন্যান্য আইন থেকে বাঁচার জন্য সুযোগ নিয়েছিল। ফলে এটা নিয়ে বিরাট তর্ক হতে পারে। আমি আশা করি আপনি কোন একটা ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। পরবর্তীতে আমরা আবার এসব আলোচনা করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।